আমার আজকের টপিক পরকীয়া, ক্ষমা আর সংসার। শুনতে অবাক লাগছে, কারণ এই তিনটে কিভাবে এক হয়, তিনটেকে কিভাবে এক সুতোতে গাঁথা যায়, এই নিয়ে প্রশ্ন আসতেই পারে। তাই ভাবলাম এই প্রশ্নটাকে এড়িয়ে যাই কিভাবে। কারণ অনেকেই আমাকে এই বিষয়ে প্রশ্ন করেন। কারণ কেউ কেউ বলেন যে তাদের পার্টনার পরকীয়ায় জড়িয়ে পড়েছেন, তারা জানেন যে তার পার্টনার অন্য কারো সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গেছে, তারপরেও কি ক্ষমা করে আবার নতুন করে সংসার করা যায়? এরকম প্রশ্ন আমাকে অনেকেই করেন। আবার অনেকেই বলেন যে আমি পরকীয়ায় জড়িয়ে গেছি, যদি আমার স্বামী জানতে পারে যে আমি একটা সম্পর্কে জড়িয়ে গেছি, এই পরকীয়াতে যাওয়ার পর যে কথাটা প্রেম করাকালীন বা প্রেমের ইন্টারভেলে, মানে ওই যে সম্পর্কটা চলে তার ইন্টারভেলে যে কথাটা মনে পড়ে সেটা হলো যে আমার লিগাল পার্টনার, মানে অর্থাৎ স্বামীর ক্ষেত্রে স্ত্রী বা স্ত্রীর ক্ষেত্রে তার স্বামী, তো সে কি আমায় ক্ষমা করবে? সে কি পারবে আমাকে আবার আপন করতে, সংসার করতে? তো এই প্রশ্নটা অনেকেই করেন। আজকে এরকমই একটা প্রশ্ন আমাকে একজন করেছেন। ঘটনাটা বলবো, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হলো, আমাকে একজন স্বামী প্রশ্ন করেছেন যে আমার সঙ্গে আমার স্ত্রীর সম্পর্ক প্রায় 14 বছর, 3 বছরের প্রেম, তারপরে 10-11 বছরের সম্পর্ক, তো মানে বিবাহিত সম্পর্ক। সেই সম্পর্কে একটা 8 বছরের ছেলে আছে এবং বাবা মাকে নিয়ে এবং বউ আর বাচ্চাকে নিয়ে সে সুখে শান্তিতেই সংসার করছিল। এবার আপনি বলবেন, জীবনে কি বাম্পার ছিল না, হার্ডেলস ছিল না? অবশ্যই ছিল। স্ত্রীরও তার প্রতি কিছু অভিযোগ ছিল, খিটখিট করে, বকাঝকা করে। হ্যাঁ, এরকম অভিযোগ তো থাকি, কারণ কেউ আমরা কারো মনের মতো হই না। তো সেরকমভাবেই সম্পর্কটার যে গাড়িটা, সেটা একটা স্মুথ ওয়েতেই চলছিল এবং স্বামীর স্ত্রীর প্রতি ছিল অগাধ আস্থা। তো একদিন স্ত্রী ফোন করলো, তুমি কখন আসবে? সে অফিসে ছিল, সে জানালো যে আমার আসতে একটু দেরি হবে। সে ভেবেছিল তার কিছু কাজ আছে যেগুলো সারতে, সেগুলো শেষ করে আসতে তার একটু টাইম লেগে যাবে। কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল এবং সে কাউকে না জানিয়ে, যেটা হয়, বাড়িতে যাচ্ছি, জানিয়ে যাওয়ার কি আছে, নিজের বাড়ি। তো সে ফিরে আসলো, দুপুরের দিক করেই ফিরে আসলো। তো আসার পর দেখলো যে দরজাটা ভিতর থেকে আটকানো। তারা খুব পায়খানা পেয়েছিল। তো এতে এসে জোরে জোরে ঠকঠক করে দরজা ধাক্কাতে থাকলো। আর এটাতে তার সন্দেহেরও কোনো ব্যাপার নেই, কারণ সে যখন অফিস যায় তার বাবা মা এবং তার বউ বাচ্চা নিয়ে দরজা ভিতর থেকে আটকেই ঘুমায়, রেস্ট নেয় দুপুরবেলার সময়। তো সে ঠকঠক করলো এবং কিছুক্ষণ পর দাঁড়িয়ে থাকার পর দরজাটা তার স্ত্রী এসে খুলে দিল এবং সে দৌড়ে বাথরুমের দিকে এগোতে চাইল। স্ত্রী বললো, না 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 না, আমার খুব পায়খানা পেয়েছে, আমিও পায়খানা যাবো। দুজনের মধ্যেই খুনসুটি লাগলো। তো ছেলেটা তাকে ধাক্কা মেরে সরিয়ে, আমার খুব পায়খানা পেয়েছে, আমি আর পারছি না বলে এগিয়ে গেল। দেখলো দরজাটা, মানে ওই যে পায়খানার দরজাটা ভিতর থেকে আটকানো। তো সে বলল, কে গেছে মা, বাবা, কে গেছে? সে না জেনেই, মা মা, বাবা বাবা, খোলো না খোলো না, পায়খানা পেয়েছে, তাড়াতাড়ি খোলো, পারছি না আর, এরকমভাবে ডাকতে থাকলো। কোনো সাড়া ভিতর থেকে আসলো না। তারপর সে দেখতে গেল যে বাবা না মা, কে পায়খানায় বসে আছে। তো সে কি করলো, বাবা মায়ের ঘরে, হল ঘরের থেকে দাঁড়িয়ে বাবা মার ঘর দিকে উঁকি মারলো এবং দেখলো যে বাবা মা দুজনেই ঘুমাচ্ছে। হলঘর থেকে তারপর সে তার নিজের ঘরের দিকে উঁকি মেরে দেখলো তার ছেলেও ঘুমাচ্ছে, তার সামনে তার স্ত্রী। তাহলে কে পায়খানার মধ্যে আছে? তো সে ভাবলো কোনো চোর হয়তো চুরি করতে এসে আটকে গেছে, যেটা হয়, কারণ তার স্ত্রীর প্রতি অগাধ আস্থা, ভরসা, সেগুলো, যেটা আমি ভাবছি যে নিয়ে ভিডিও বানাচ্ছি, সেরকম বিষয়ে তার মাথায় আসেনি। সে দরজাটাকে ঠক 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 করে ধাক্কায় এবং বলে যে দরজা খোলো, না হলে কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকবো। কে? দরজা খোলো। তো সেই শব্দ শুনে সেই মানুষটি যে ভিতরে ছিলেন সে বেরিয়ে আসলেন এবং তখন সে দেখি তো তার চক্ষু চড়ক কাজ। এ কি? এ তো আমার বাড়ির মিস্ত্রি, যাকে আমি মাসখানেক আগে ইন্টেরিয়ারে কাজ করিয়েছি, তার সঙ্গে ভালো ব্যবহার করেছি। তো সে আজকে পায়খানার মধ্যে দরজা আটকে বসে আছে। তার সন্দেহ হয় এবং সে বলে যে তুমি ভাই কি করছো এখানে? বলে, আমার এখানে একটা কাজে এসেছিলাম, তো আমার খুব পায়খানা পেয়েছিল, দরজাটা খোলা ছিল, তাই আমি ঢুকে গেছি। তো তার স্ত্রীর দিকে যখন সে তাকায় তখন স্ত্রী বলে যে হ্যাঁ, আমিও আসলে ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম, তো কখন হয়তো ঢুকে গেছে, বুঝতে পারিনি। তখন স্বামী বলে, তুমি এই ভর দুপুরে জামা কাপড় মেলতে গেছিলে? বলে, না মেলতে না, উল্টাতে গেছিলাম, রোদে দেওয়ার পরে উল্টাতে গেছিলাম। তারপর তার সন্দেহ হয় এবং সে ছেলেটিকে বসিয়ে যেভাবে পুলিশ ইন্ট্রোগেশন করে সেরকমই ইন্ট্রোগেশন সে শুরু করলো এবং ইন্ট্রোগেশন শেষে ছেলেটা স্বীকার করলো যে তার বৌদির সঙ্গে, অর্থাৎ এই যে স্বামীটা যে আমাকে বলেছে এই ঘটনাটা, তার স্ত্রীর সঙ্গে তার একটা পরকীয়া সম্পর্ক চলছে।
এবং পরকীয়া সম্পর্কটা এতটাই গভীর যে তারা শারীরিকভাবে মিলিতও হয়েছেন। এরপর আস্তে আস্তে পর্দা সরতে থাকে এবং বিভিন্ন পার্সোনাল মেসেজ যেগুলো ছেলেটিকে মেয়েটি করেছিল বা মেয়েটিকে ছেলেটি করেছিল, অর্থাৎ এই যে পরকীয়া সম্পর্কে যে মেসেজগুলো হয়েছিল, কথাবার্তা হয়েছিল, সেগুলো প্রত্যেকটাই বেরিয়ে আসে। এবং এক জায়গায় দেখা যায় যে তার স্ত্রী ওই পুরুষটিকে বলেছিল যে আমি আর এই সম্পর্কে থাকতে পারছি না, মানে তার স্বামীর সঙ্গে এই সম্পর্ক সেখানে পাচ্ছি না, আমার দম আটকা লাগছে, আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছে, আমি আর পারছি না, আমি চাই তোমার হাত ধরে মুক্তি পেতে, আমি চাই তোমার বীর্য যেটা আমার শরীরে বর্তমানে আছে সেটা পূর্ণতা পাক এবং তা থেকে আমাদের বাচ্চা আসুক, এবং আমি চাই না যে সেই সন্তান ওর নামে বড় হোক, আমি চাই তুমি এগিয়ে আসো এবং তুমি আমার হাত ধরো, এরকমই কথাবার্তা বলছিল। এবং ছেলেটি পরে বলে যে তুমি, আমার মনে হয় যে তুমি একটা গর্ভ নিরোধক যদি পিল খাও ভালো হয়। তো এই কথা শুনে মেয়েটা বলে না, আমি এই বাচ্চা নষ্ট করব না, আমি এই বাচ্চাকে পৃথিবীতে আনবো, হয়তো বাচ্চা আসবে কি আসবে না সে পরের ব্যাপার, কিন্তু এই ডিটারমিনেশনটা ভাবুন, যে বলছে যে আমি তোমার বাচ্চাকে আমি পৃথিবীতে আনবো। তো এরকম ডিটারমিনেশন নিয়ে সেই মেসেজগুলো করে, আর স্বামী প্রত্যেকটা মেসেজ দেখে ফেলে। একে হাতে নাতে ধরাই বলে বলুন, কারণ দরজা খুলে যখন দেখে যে তার স্ত্রী এরকমভাবে আছে এবং ভিতরে পায়খানায় প্রেমিক লুকিয়ে আছে, তো আর কি করবে, ঝগড়া হয়। এবং তবে ছেলেটি কোনো অশালীন আচরণ করেনি, মারধর করেনি, গালিগালাজ করেনি, তো এমনি বলেছে দেখো ভাই তোমার সঙ্গে আমি থাকতে পারবো না। তো ছেলেটি তার শ্বশুরবাড়ির লোককে, অর্থাৎ মেয়েটির বাপের বাড়ির লোককে ডাকে এবং বলে যে ভাই আপনারা নিয়ে যান, আমি আপনার মেয়ের সঙ্গে থাকতে পারবো না, থাকা যায় না, তার সন্তান তার সঙ্গেই আছে। তো মেয়েটিকে নিয়ে তার বাপের বাড়ির লোক চলে যায়। বর্তমানে মেয়েটি বারবার করে ফোনে তাকে বা তার শ্বশুর শাশুড়িকে, মানে ছেলেটির মা বাবাকে বারবার করে বলছে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, মানুষ তো একটা ভুল তো ক্ষমা করেই, জীবনে আমার এই প্রথমবার একটা ভুল করলাম, তোমরা কি ক্ষমা করতে পারবে না? আমি আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক, আমার ইউটিউব চ্যানেল যত যা ছিল আমার সব আমি ডিলিট করে দিয়েছি, কিচ্ছু আমার নেই। আর এই প্রসঙ্গে বলে রাখি, ছেলেটির সঙ্গে মানে ওই যে পরকীয়া সম্পর্কের যে হিরো, তার সঙ্গে এই রিলেশনশিপটা রাখতো সেটা কিন্তু ইনস্টাগ্রামের মাধ্যমে রাখতো, কারণ তার হাজবেন্ড ইনস্টাগ্রাম সম্বন্ধে কিছু জানে না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, তো সে হ্যান্ডেল করতে পারে না। তো তাদের যেই এই মেসেজ কথাবার্তা সেগুলো কিসে দিয়ে হতো, ইনস্টাগ্রাম দিয়ে হতো। কারণ মেয়েটির বক্তব্য ছিল যে যদি বা কখনো আমরা চ্যাট হিস্ট্রি ডিলিট করতে ভুলে যাই বা কোনোভাবে কোনো সময় কোনো ভুল হয়ে যায়, তাহলে যাতে ফট করে আমার স্বামী ধরতে না পারে, কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে করলে বা মেসেজের মাধ্যমে করলে বা ফোনের মাধ্যমে করলে অনেক সময় ডিলিট করতে ভুলে গেলে তাহলে আমার স্বামী ধরে ফেলতে পারে। তো এইভাবে যদি আমরা প্রেমটা চালিয়ে যাই তাহলে ধরতে পারবে না, মানে একটা সুন্দর প্ল্যানিংও ছিল। তো এরপর সে বহুবার ক্ষমা চাইছে, ফিরে আসতে চাইছে, কান্নাকাটি করছে। তো স্বামীটি ভাবছে কি করব, স্বামীটি মাঝে মাঝে ভাবছে যে ডাইভোর্স করে সম্পর্ক থেকে বেরিয়ে যাই, কখনো ভাবছে যে না সব ভুলে নিয়ে আসি, অনেক সময় ভাবছে যে আমার মা বাবা বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আমার বাচ্চাটাকে কীভাবে একা মানুষ করবে, বাচ্চারা দুষ্টু। তো এইসব বিভিন্ন বিষয় নিয়ে সে এখন নাজেহাল, এক সময় এই কথা বলছে, আরেক সময় আরেক কথা বলছে, কখনো বলছে বাচ্চাটাকে বোর্ডিংয়ে দিয়ে আসবো। তো এরকম বিভিন্ন কথা বলছে। তাই আমাকে প্রশ্ন করেছে যে আমার কি করা উচিত। দেখুন, এই ক্ষেত্রে কি করা উচিত এই ডিসিশনটা তাকে নিতে হবে। তবে আমি আইনি কিছু দিক এই প্রসঙ্গে তুলে ধরতে চাই, কারণ আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি এই প্রশ্নটা বা এই সিচুয়েশনটা শুধুমাত্র সেই পুরুষটির নয়, এই প্রশ্নটা অনেক পুরুষের মনেই ঘুরপাক খায়, অনেক পুরুষই এর সঙ্গে ডিল করছে, অনেক পুরুষই হয়তো হাতে নাতে ধরতে পারেননি, কিন্তু এমন সব প্রমাণ তার কাছে আছে বা এমন সব তথ্য তার কাছে আছে যা দিয়ে সে নিশ্চিত তার স্ত্রী অন্য কারোর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো সে কীভাবে ডিল করবে, এই পরিস্থিতিতে যদি স্বামী স্ত্রীর সম্পর্কটি ভেঙে যায় তো স্বামীকে কোন কোন আইনি জটিলতার সম্মুখীন হতে হবে, বা যদি সম্পর্কটাকে টেনে নিয়ে যায় তাহলে কোন কোন আইনি জটিলতার সম্মুখীন তাকে হতে পারে। তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমেই এটা বলি, যদি সে ক্ষমা করে দেয়, যদি সে ক্ষমা করে নিয়ে আসে তাহলে কি হতে পারে। দেখুন, অ্যাকচুয়ালি এটা কিন্তু ওয়ান নাইট স্ট্যান্ড ছিল না। এখানে বুঝতে হবে সে কিন্তু শুধুমাত্র শারীরিকভাবে আকৃষ্ট হয়ে সেই পুরুষের সঙ্গে বেড শেয়ার করেনি, সে মানসিকভাবে আবেগের দিক থেকে সে কিন্তু তার সঙ্গে জড়িয়ে গেছিল, তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। আর এই ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল কারণ যে স্বামীর থেকে সে মনোযোগ হারিয়ে ফেলেছিল,
ডিটাচ হয়ে গেছিল। স্বামীর সঙ্গে তার যেই প্রেম ভালোবাসার যে আবেগ আস্থা সম্পর্ক ছিল, সে সেটা ছিন্ন করে আরেকজনের সঙ্গে শুয়েছিল। সে সেই পরকীয়া প্রেমিকের সন্তান, যে এখনো ভূমিষ্ঠ হয়নি, তাকে আনার যে ইচ্ছা প্রকাশ করেছে। এখানেই বোঝা যায় যে তার তার স্বামীর প্রতি যেই ভালোবাসা, যেই আবেগ, যেই আস্থা, সম্মান সব হারিয়ে, সব ছিন্ন করে নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছিল। হ্যাঁ, এখন সে কান্নাকাটি করছে, কারণ সে বাপের বাড়িতে আছে। বাপের বাড়িতে থাকার একটা চাপ, আশ্রয় হারানোর ভয়, সামাজিক চাপ এবং বাচ্চাকে, নিজের সন্তানকে কাছে না পাওয়ার যে আকুতি, যেই কষ্ট, তা থেকে সে এখন ক্ষমা চাইছে, সে কান্নাকাটি করছে। তার মানে এটা নয় যে সে সবসময় এক্ষেত্রে অনুতপ্ত হবে। আমি বলছি না যে অনুতপ্ত নয়, বেশিরভাগ ক্ষেত্রে অনুতপ্ত হলেই যে কান্নাকাটি করবে, অনুতপ্ত হলেই যে সে ক্ষমা চাইবে, এরকম বিষয় নয়। কারণ বিষয়টাকে একটু গভীরে গিয়ে চিন্তা করতে হবে। সে কিন্তু ওয়ান নাইট স্ট্যান্ড করেনি। সে একটা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে সে নিজের শরীরকে বিলিয়ে দিয়েছিল একটি অন্য পুরুষের সঙ্গে। যেই খাটে স্বামীর সঙ্গে সন্তানের সঙ্গে সে ঘুমায়, যে জীবনের 12টা বছর যেই খাটে সে অতিবাহিত করেছে, সেই খাটেই, সেই বিছানাতেই সে পর পুরুষকে নিয়ে শুয়েছিল। এরপর যেটা বলি সেটা হলো, হয়তো নতুন করে সম্পর্ক শুরু করতেই পারেন, কিন্তু সম্পর্ক শুরু করলে কিছু কিছু কথা আপনাকে মাথায় রাখতে হবে। যে আপনি কি মন থেকে সত্যিই তাকে ক্ষমা করতে পেরেছেন? আপনি কি সত্যি আহ, মন থেকে এই পুরনো বিষয়গুলোকে ভুলে আবার আপন করে যখন নেবেন, তখন এই পুরনো রেফারেন্স টেনে ঝগড়া করবেন না, পুরনো বিষয়ে খোঁটা দেবেন না, স্ত্রীর প্রতি কোনো রকম এমন আচরণ করবেন না যেটাতে সে ইনসিকিউর ফিল করে। স্ত্রীর প্রতি যেই তার যে গুরুত্ব সংসারে ছিল, সেই গুরুত্বটা কি তাকে ফিরিয়ে দিতে পারবেন? এগুলো যদি না পারেন, তাহলে এটাও মাথায় রাখবেন, স্ত্রী কিন্তু এগুলো চাইবে। প্রত্যেকটা মানুষই কিন্তু সম্মান চায়। সে কি করেছে সে কিন্তু ভুলে যাবে। কারণ প্রত্যেকটা মানুষই নিজের লাইফে, নিজের স্টোরিতে হিরো বা হিরোইন হয়। সে কখনোই কিন্তু খল চরিত্র হিসেবে সে নিজেকে দেখে না। সে যতই দোষ করুক, সে নিজেকে খল চরিত্র হিসেবে দেখে না। সে সবসময় নিজেকে ভিলেন ভাবে না, হিরো ভাবে, হিরোইন ভাবে। তো আজকে সে যখন ফিরবে, সে কিন্তু সে তার আস্তে আস্তে দিন যাবে, সে কিন্তু ভুলে যাবে যে সে কি বড় ভুল করেছিল বা দোষ করেছিল। তো আপনি কিন্তু ভুলবেন না। আপনি যদি তার প্রতি অবিশ্বাস বা ঘৃণা প্রদর্শন করেন, তাহলে কিন্তু সে আরো বেশি ডেসপারেট হয়ে উঠবে। কারণ তার মধ্যে কিন্তু এমনিতেই আপনার প্রতি যেই টানটা ছিল, যেই ভালোবাসা বা যেই আবেগ বা যেই সম্মান ছিল, সেটা আপনি আগেই মনে রাখবেন হারিয়ে ফেলেছিল বলেই সে কিন্তু এগিয়ে গেছিল অন্য সম্পর্কে। তাই যদি ভবিষ্যতেও এরকম আচরণ আপনার থেকে পায়, তাহলে কিন্তু সে লিগ্যাল যে ব্যাটেল, সেটাও যে আপনার এগেনস্টে শুরু করবে না, সেটাও কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে। সে আপনার এগেনস্টে মিথ্যে 498 আইবিসি, অর্থাৎ নতুন আইনে সেকশন 85 বিএনএস তার মামলা করতে পারে বধূ নির্যাতনের। আপনার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মামলা করতে পারে। বাড়িতে থেকে আপনার এগেনস্টে মেনটেন্যান্সের মামলা করতে পারে। আপনার এগেনস্টে সে অ্যাটেম্প টু মার্ডারের কেস করতে পারে। অনেক সময় মিথ্যে মামলা অনেক সময় হয়। তো আপনার এগেনস্টে আইপিসি বা বিএনএস এর বিভিন্ন সেকশনে সে মামলা করতে পারে। আপনার যদি আচরণের মধ্যে তার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো না থাকে, যদি আপনি তার প্রতি ঘৃণা, অবিশ্বাস বা তার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, কারণ আপনি আসতে পারে কিন্তু এই খারাপ ব্যবহারটা কিন্তু আপনি করেই ফেলতে পারেন রাগের মুহূর্তে হোক, বা বিভিন্ন সময় আপনার মধ্যে কিন্তু সেটা প্রকাশ পেতে পারে। কারণ আপনি তাকে খুব বেশিভাবে মনে প্রাণে সম্মান করেন না, বা মানুষ কিন্তু পাগল হয়ে যাননি যে আপনি সব কথা ভুলে যাবেন। আপনার পুরোনো কথা মনে পড়তেই পারে। এমন এমন মুহূর্ত আপনার সামনে এসে দাঁড়াতে পারে, আপনার পুরোনো কথা মনে পড়লো, আপনি দু একটা কথা বলে দিলেন। তো এর থেকে সম্পর্ক তিক্ত হবে, আরো খারাপ হবে। তো খারাপ হতে হতে কি হবে, সেও কিন্তু ডেসপারেট হবে এবং সেও ভাববে যে দাঁড়া, আমাকে যেমন রেসপেক্ট করছিস না, আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করছিস, টাইট দি। তো টাইট দিতে গিয়ে কিন্তু সে আপনার নামে মিথ্যে মামলা করতে পারে। অনেক সময় দেখা যায় যে সে মিথ্যে মামলা করবে, কারণ আপনার প্রতি বারবার করে বলছি সেই অ্যাটাচমেন্ট কিন্তু ছিল না, তাই কিন্তু সে বেরিয়ে গেছে। কারণ সে যখন বলছে যে তোমার বাচ্চাটাকে আমি রেখে দিতে চাই, যখন বলছে যে একসঙ্গে ঘর করব সেই পরকীয়ার পুরুষটিকে, তো তার মানে তো বুঝতে পারছেন যে আপনার প্রতি খুব একটা টান ছিল না। এখন সে কান্নাকাটি করছে, কারণ সে ঘর হারানো ভয় পাচ্ছে, তার সংসার হারানো ভয় পাচ্ছে। বাবা মার বাড়িতে আছে, বাবা মাও দু একটা কথা তাকে শোনাচ্ছে, সমাজ তার দিকে বলছে, তাকে দোষারোপ করছে। স্বামীহীন একটা স্ত্রীর জীবন কেমন যায়, সেটা তো সেই স্ত্রীরা জানে যারা স্বামীকে ছেড়ে আছে। প্রথমে অনেক সময় মনে হয় যে স্বাধীন হব বা অনেক কিছু জীবনে পেয়ে যাবো, কিন্তু ভবিষ্যতে যখন তারা গিয়ে সেগুলো ফেস করে তখন বুঝতে পারে। আর বিশেষ করে সন্তানকে ছেড়ে আছে, সন্তানের প্রতি তো সবসময় একটা মহিলা হোক পুরুষ হোক সবার টান থাকে, সবার উইক পয়েন্ট। তো সেই জায়গা থেকে সে এগুলো
করতেই পারে। তো সাবধান থাকবেন যে যখনই স্ত্রীকে নিয়ে আসবেন, মানসিকভাবে যদি পুরোপুরি সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে নিয়ে আসতে পারেন, নিজের মনটাকে ধুয়ে একদম নতুন করে, তাহলেই আনবেন, নাহলে কিন্তু চিন্তা ভাবনা করে দেখবেন। আমার এইসব কথা শুনে অনেকেই ভাবছেন যে এই লোকটি বড্ড পাজি, সংসারটা এগোচ্ছে, সংসারটা আবার নতুন করে শুরু হওয়ার একটা রাস্তা খুঁজছে, আর এই লোকটি কুমন্ত্রণা দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি আমার ভিউ বাড়ানোর জন্য নিজেকে উদার হিসেবে প্রকাশ করতে চাই না, কারণ যেটা ফ্যাক্ট, যেটা ভবিষ্যতে হতে পারে সেটাই আমি বললাম। কারণ একটা মানুষকে যখন আপনি অবিশ্বাস বা ঘৃণার চোখে দেখবেন, সে কিন্তু তার পুরনো কথাগুলো ভুলে যাবে। তবে এর মাঝখানে একটা কথা বলি, যত্ন করে কিন্তু এই এভিডেন্সেসগুলো রাখবেন। ওই চ্যাট হিস্ট্রি, ওই ফোনের যে বাক্যালাপ, বা আপনার স্ত্রী যদি কোনো হোটেলে গিয়ে থাকে সেখানকার রেজিস্টারের কপি যদি পান, বা সিসিটিভি ফুটেজ, বা আপনার স্ত্রী কোনো জায়গায় কোথাও ঘুরতে গেছিলো সেখানকার যদি কোনো একসঙ্গে ছিল, একসঙ্গে ট্যুর প্ল্যান করেছিল, সেই ট্রাভেল এজেন্সি থেকে যদি কোনো কাগজপত্র পান যেখানে তারা নিজেকে একজনকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে গেছিলো, বা এরকম কোনো জায়গায় তারা ছিল কিছুদিনের জন্য লিভিং, যেখানে তারা নিজেদের স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে একই রুমে একই ফ্ল্যাটে ছিল, এরকম কোনো রেন্ট এগ্রিমেন্ট, লিভ লাইসেন্সের কপি, এমন সব এভিডেন্সেস যেগুলো দিয়ে ভবিষ্যতে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিল বা পরকীয়ায় লিপ্ত আছে, সেই সকল প্রমাণ আপনি যত্ন করে গুছিয়ে রাখবেন। কোনো পরিস্থিতিতেই সেগুলো যাতে মিস না করেন, এগুলোকে রেখে দেবেন, ভবিষ্যতে প্রয়োজন মতো সেগুলোকে ব্যবহার করবেন। এগুলো কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটাই কিন্তু আপনার কাছে একটা লাইফ সেভিং, একটা কিন্তু মেডিসিনের মতো কাজ করবে। কারণ যখন আপনার উপর কোনো মেনটেন্যান্সের বান এসে আপনাকে আঘাত করবে, আপনি সেটাকে দেখাবেন, মেনটেন্যান্স থেকে বাঁচবেন। আপনি ধরুন মনে করছেন যে আমি ডাইভোর্স নেব, স্ত্রীর সঙ্গে আর সংসার করবো না, আপনার স্ত্রী আপনাকে ঝুলিয়ে রাখছে, ডাইভোর্স দেবে না। আপনি বলছেন যে মিউচুয়াল ডাইভোর্স চলো গিয়ে দিই আমরা, তুমিও তোমার মতো এগিয়ে যাও, আমি আমার মতো এগিয়ে যাই, ভাই আমাকে ছাড়ো। কিন্তু স্ত্রী বলছে না, আমি ডাইভোর্স দেবো না, কারণ সেই সংসার হারানোর ভয় পাচ্ছে। সে ভাবছে যে এই সংসার থেকে চলে গেলে এখন আমি কোথায় যাব। তো এই ভয় থেকে সে ডাইভোর্স দিচ্ছে না। আপনি কি করবেন? কিন্তু আপনার মনে হচ্ছে না, এর সঙ্গে আর থাকা যায় না, আমি জীবনে আবার নতুন করে এগোবো, আমার ওকে সহ্য হচ্ছে না, অসহ্য লাগছে। এই পরিস্থিতিতে তখন আপনার এই যে প্রমাণগুলো আছে, যেগুলো আপনি যত্ন করে রেখেছেন, এই প্রমাণগুলোই কিন্তু আপনাকে ডাইভোর্স পেতে সাহায্য করবে। বা আপনার উপর মেন্টাল ক্রুয়েলটি হয়েছে, এটাও কিন্তু প্রমাণ করা আপনার ক্ষেত্রে সহজ হবে, যে দেখুন আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, এর জন্য আমি মানসিকভাবে আমি নিষ্ঠুরতার শিকার হয়েছি স্ত্রীর কাছ থেকে, সে স্ত্রী আমার বিশ্বাসভঙ্গ করেছে, এই জায়গাটাও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এছাড়া আপনার যখন চাইল্ড কাস্টাডি নিয়ে কোনো ডিসপুট অ্যারাইজ করবে, কারণ সে মা, সে চাইতেই পারে যে আমার বাচ্চা আমার কাছে থাকবে, কিন্তু আপনি বাবা হলে যে কম ভালোবাসবেন, সন্তানের কম ওয়েলবিং চাইবেন, এটা তো হতে পারে না। একটা সন্তানকে ভালো রাখার দায়িত্ব বাবা মায়ের দুজনেরই আছে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো সেরকমভাবে যে ভালোভাবে মানুষ করতে পারবে বাচ্চা, তার কাছেই থাকা উচিত। তো এখানে যদি আপনার স্ত্রী মোরাল ক্যারেক্টার এরকম হয়, আর এই প্রমাণগুলো যদি কোর্টে আপনি পেশ করতে পারেন যে আমার স্ত্রী দেখুন পরকীয়ায় লিপ্ত, এ যেই বিছানায় আমি ঘুমাই, যেই বিছানায় আমার সন্তান ঘুমায়, সেই বিছানাতেই সে এই পুরুষটিকে নিয়ে, এই পরকীয়া পুরুষটিকে নিয়ে নিজের কাম বাসনা মিটিয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোর্টও ভাববে চাইল্ড কাস্টাডি মায়ের হাতে হস্তান্তর করবে কি করবে না। এক্ষেত্রে অনেকটাই সুযোগ থাকে আপনার কাছে চাইল্ড কাস্টাডি চলে আসার। তাই এইসব বিভিন্ন ক্ষেত্রে আপনি কিন্তু সুযোগ সুবিধা পাবেন। তাই এই প্রমাণগুলোকে যত্ন করে রাখবেন, ভবিষ্যতে যদি প্রয়োজন মতো সেগুলোকে ব্যবহার করবেন। আর যদি মনে হয় যে আপনি সম্পর্ক থেকে বেরোবেন, সবার আগে চেষ্টা করবেন মিউচুয়াল ডাইভোর্সের, তারপরে নয় এই চেষ্টাগুলো করবেন, কারণ এগুলো কিন্তু সময় সাপেক্ষ। এগুলো প্রথমেই বলে রাখি। অনেকের মধ্যেই এই প্রশ্নগুলো থাকে যে মেনে নেব, সব কি ভুলে যাব। অনেকেই প্রশ্ন করেন যে আবার যদি সংসার করি সে আবার এরকম করবে না তো। দেখুন, সে আবার কি করবে সেটা বলা এই পরিস্থিতি দাঁড়িয়ে সম্ভব না, কারণ জীবন আবার কেমন মোড় নেবে, ভালো মানুষগুলো আবার খারাপ হয়ে যাবে নাকি, খারাপ মানুষগুলো আবার ভালো হয়ে যাবে নাকি, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আপনি তাকে কতটা আপন করে নিতে পারবেন, মেনে নিতে পারবেন, ভবিষ্যতে ঝগড়ার সময় এই পয়েন্টগুলোকে তুলে ঝগড়ায় জিততে চাইবেন না, এগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে। আর এগুলো যদি না ভাবেন তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। এই ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা কিন্তু এখনকার সময়ে অনেক মানুষেরই প্রয়োজন। কারণ ভারতবর্ষে 53% মানুষ পরকীয়ায় লিপ্ত। কেউ পরকীয়ায় জড়িয়ে আছেন, কারো পার্টনার পরকীয়ায় জড়িয়ে আছে। তাদের সবার ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওটা একটা নতুন জানলা খুলে দেবে, ভাবার যেই পরিধিটা সেটাকে আরেকটু বেশিভাবে বিস্তৃত করবে। তাই আমি আশা রাখবো আপনারা সবাই এই ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করুন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর কারো যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নেব। আজকে আসছি, ভালো থাকবেন আর পরকীয়া থেকে দূরে থাকবেন।